গণতন্ত্র আসলে কি? এটা কি আপনারা কিভাবে দেখেন? এটা কি কুফরি? এটা কি জায়েজ না না জায়েজ? এটা একটা টুলস এর মতো, যে একটা সরকার কি করে গঠন হবে, সেই সরকারের জবাবদিহিতা কি করে নিশ্চিত করা হবে, রাষ্ট্র ক্ষমতা কি করে হস্তান্তর হবে, এই যে টুলস হিসেবে যে গণতন্ত্রটা, হ্যাঁ, সেটার সাথে ইসলাম খুব বেশি সংঘর্ষ নাই। এটা ইসলাম সমর্থিত না, বরং এটা রশিদদের ভাষায় বললে ইসলামী শুরা ব্যবস্থার একটা আপডেট ভার্সন। না, আমি ইসলামী বিশ্বের কথা বলতেছি। ইসলাম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই তো, সেজন্য সেটা সমস্যাটা। আর বাংলাদেশে দেখেন না, ক্ষমতা হস্তান্তর স্বাভাবিকভাবে হইলে আসতে 24 লাগে। এটা কি সম্ভব? হয়েছে তো, মিশরে হলো না কেন? না, মুসলিম বিশ্বে হয় না সেটা, কিন্তু বহির্বিশ্বে বা মুসলমান বিশ্বের বাইরে গণতন্ত্র হস্তান্তর কেন্দ্রিক রক্তপাতকে বন্ধ করতে পারে। বাংলাদেশে বা মুসলিম বিশ্বে যদি গণতন্ত্র থাকতো, তাহলে নিশ্চিত থাকেন ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থা হয় না। আমরা শাসকদেরকে প্রেসারাইজ করতে পারতাম। যদি আজকে জর্দান, সৌদি আরব, মিশর, সিরিয়া এগুলাতে সত্যিকার অর্থে গণতন্ত্র, মানে সত্যিকার অর্থে বলতে অন্তত হাসিনার আমলের গণতন্ত্রও থাকতো, তাহলে হয়তো সেখানে গাজার এই অবস্থা হতো না। কারণ হাসিনা যতই খারাপ হোক, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাহস করে নাই। যে রাষ্ট্রগুলোতে প্রতিবাদ বেশি হয়েছে, এগুলো সবগুলো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আসলে কি? এটা কি, মানে আপনারা কিভাবে দেখেন? এটা কি কুফরি? এটা কি জায়েজ না না জায়েজ? দেখেন, আমি কথাটা বারংবারই বলছি, সেটা রশিদ খান শির ভরাতে আবারও বলি। গণতন্ত্রের দুইটা দিক। একটা হলো গণতন্ত্রের পেছনে একটা ফিলোসফি আছে, একটা না অনেকগুলো ফিলোসফি আছে, যে ফিলোসফিগুলো খ্রিস্টীয় ধারণা এবং খ্রিস্টীয় সংস্কৃতির উপরে ডেভেলপ করা, হ্যাঁ, সেইগুলো ইসলাম সমর্থিত না, আমরা সেটাকে বাদ দিই। কিন্তু গণতন্ত্র আরেকটা দিক আছে, এটা একটা টুলস এর মতো, যে একটা সরকার কি করে গঠন হবে, সেই সরকারের জবাবদিহিতা কি করে নিশ্চিত করা হবে, রাষ্ট্র ক্ষমতা কি করে হস্তান্তর হবে, এই যে টুলস হিসেবে যে গণতন্ত্রটা, হ্যাঁ, সেটার সাথে ইসলাম খুব বেশি সংঘর্ষ নাই। এটা ইসলাম সমর্থিত না, বরং এটা রশিদদের ভাষায় বললে ইসলামী শুরা ব্যবস্থার একটা আপডেট ভার্সন। দেখেন কেমনে, এখানে কি হচ্ছে, যে রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনা করবে কে? যার পক্ষে বেশি সমর্থন থাকবে, তাকে জবাবদিহিতা করতে হবে। এখন জবাবদিহিতা করার জন্য এখন একটা সিস্টেম ডেভেলপ করা দরকার। আমি তো আশা করতে পারি না যে সব শাসক ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো তাকেও আবানো হবে, তাকে মসজিদে দাঁড়ালে সে উত্তর দেবে, এটা হওয়া কঠিন। সেজন্য একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, শাসক যেমনই হোক তাকে একটা সিস্টেমেটিক্যালি জবাবদিহিতার মতো আনা যায়। এবং সে শাসক যদি সুশাসন নিশ্চিত না করে, তাহলে শাসককে ক্ষমতার থেকে সরানো যায়। এই সিস্টেমগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক একটাও না। এইগুলো নিশ্চিত করার জন্য গণতন্ত্রের চেয়ে ভালো পদ্ধতি কি আছে? এই গণতন্ত্র এখানে যে ডেফিনিশনে আলাপ করা হয়, আপনি বলবেন তাহলে গণতন্ত্র বলতে হবে কেন? আমি বিনয়ের সাথে বলি, খেলাফত ব্যবস্থা আমাদের অনেক অত্যাচারী শাসক ছিল না? আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যাচার করছে, তখন কি সেই শাসককে হটানোর জন্য আমাদের কাছে কোনো সিস্টেমেটিক ওয়ে ছিল? ছিল না। ইসলামের যে 150 বছরের যে শাসন ইতিহাস, এইখানে মুসলিম বীররা নিহত হয়েছে কাদের আক্রমণে বেশি? কাফেরদের আক্রমণে? অফকোর্স না, মুসলমানদের আক্রমণ বেশি নিহত হয়েছে। মোহাম্মদ বিন কাসিম বলেন, মুসা বিন নুসাইর বলেন, যাদের নাম সামনে আপ্লুত হই, এরা মারা গেছে কি কাফেরের আক্রমণে? না, সব গেছে মুসলমানদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। এখন আমরা যদি ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ উপায় বের করতে পারতাম, যেটা এখনকার গণতন্ত্র যদি থাকে হয়, তাহলে কিন্তু হত্যাকাণ্ডগুলো হয় না। তো গণতন্ত্রকে যদি এই সেন্সে দেখা, আমরা গণতন্ত্রকে এই সেন্সে দেখি, যেটা একটা সরকার গঠন, সরকারের ক্ষমতা হস্তান্তর, সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করা একটা টুল। আইন প্রণয়নের না, এটা টুলস। এই টুলস দিয়ে আমরা গণতন্ত্রকে আইন প্রণয়ন করা। এখন না, যে আইন প্রণয়নের কতটুকু অংশ আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন আর কতটুকু অংশ তিনি ইজতিহাদের উপর ছেড়ে দিয়েছেন, এটাকে একটু কম্পেয়ার করে দেখেন। এখানে গণতন্ত্র পুরোটাই, মানে আমার ব্যাখ্যা না, মানে যারা এটা নিয়ে আপত্তি করেন যে এটা গণতন্ত্র, তো পুরো আইনকেই চেঞ্জ করার অধিকার নেই। আমি যদি সেটা না দেই হবে না। গণতন্ত্র অনেক গ্রুপ হতে পারে। গণতন্ত্রের পিছনে যে ওই থিওরিটা আমি না নেই, যে মানুষের সার্বভৌমত্ব চূড়ান্ত, এটা যদি আমি না নেই, তাহলে আল্লাহ সার্বভৌমত্ব চূড়ান্ত রেখে তো গণতন্ত্র হতে পারে। মানে এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ইসলামে অল্প কিছু আইন ফিক্সড, এর বাইরে অধিকাংশ আইন এটা হলো মানুষের ইজতিহাদের উপরে ছেড়ে দেওয়া। এবং আল্লাহ তাআলা ইজতিহাদকে এত বেশি, মানে শব্দটা বললে, গণতন্ত্র চর্চার এত বেশি অধিকার দিয়ে রাখছেন যে ইজতিহাদ করলে ভুল হলো সব দেয়। গণতন্ত্র ইজতিহাদ মানে কি? যে আমি বিচার বিশ্লেষণ করব, আমি একটা সিদ্ধান্ত দিব, স্বাধীন আমি এটা মতামত দিতে পারি। গণতন্ত্র তাই, মানুষের মতামত ক্রিয়েট করা, মতামতগুলোকে একীভূত করা, সেই অনুসারে একটা জিনিস আইন তৈরি করা। তো সেটা না, মানে গণতন্ত্রের ব্যাখ্যা, এখন পরিপূর্ণ অধিকার রাখা গণতন্ত্র। এখন আইনটা আমি কতটুকু প্রয়োগ করতে পারবো? আমার যদি ইসলামী বেসমেন্ট হয়, তাহলে আমি বলবো যে আল্লাহ যেখানে
আটকাই দিয়েছেন, এর বাইরে আমি আইন প্রণয়ন করতে পারবো না। আর পশ্চিমারা হয়তো বলবে যে তারা এর বাইরে যেতে পারবে। এখন দেখেন, গণতন্ত্র কোথাও কিন্তু অবাধ না। আমেরিকায় গণতন্ত্র অবাধ না, সেখানেও একটা সিলিং আছে, এই সিলিংটা অবাধটা করতে পারে না। সেই সিলিংটাকে ওদের ঐতিহ্য, ওদের হ্যান ত্যান। আমার সিলিং হলো শরিয়া, শরিয়া যেখানে কাট আপ করে দিচ্ছে এর বাইরে আইন করতে পারে। এর কিন্তু নিচে আমি মতামত তৈরি করলে, আইন তৈরি করলে সে দোষ হবে কেন? এখন গণতন্ত্রকে একটা ধর্ম আকারে রূপান্তরিত করে ইসলামের মোকাবেলায় যারা দাঁড় করায় দেন, আমি মনে করি ইসলামকে ছোট করেন। যে ইসলাম যে ব্যাপক বিস্তৃত, ইসলামের যে এত বিশাল ঐতিহ্য, গণতন্ত্র সেই দিনকার জিনিস। ওই যে সিরিয়ার এক প্রধানমন্ত্রী বোধহয় বলছিলেন, পররাষ্ট্রমন্ত্রী, যে 1000 বছরের ঐতিহ্যবাহী একটা দেশকে 200 বছরের ঐতিহ্যবাহী একটা দেশ ধ্বংস দিতে পারে না আমেরিকার ক্ষেত্রে। গণতন্ত্র সেই দিনকার, গণতন্ত্র এখনো ফিক্সড কোনো রূপ নাই, প্রত্যেকটা গণতন্ত্র। তো সেইখানে তার সাথে ইসলামকে মোকাবেলা দাঁড় করালে আসলে ইসলামকে ছোট করা হয়। তো গণতন্ত্র তাহলে জায়েজ? আমি ফতোয়া দেবো না, মুফতি না, কিন্তু আমরা যে সেন্সে নেই, এই সেন্সে গণতন্ত্রের সাথে ইসলামের সাংঘর্ষিক কোনো অবস্থান নেই। আচ্ছা, সবচেয়ে ভালো হইতো যে শব্দটা গণতন্ত্র না বললে অন্য শব্দ বলতে পারলে ভালো হইতো। আমিও এই মতটাই রাখি যে তন্ত্র শব্দটাতে মধ্যেই মানে না বলতে পারলে ভালো হইতো। অনেক আপত্তি আসে এবং এটার ব্যাখ্যা আজকে তো আমার আলাপ না, তাহলে মানে আমার ব্যাখ্যা, আমার মনে হয় যে যে তিনটা বিষয়কে বলা হয় মানুষের জন্য, মানুষের দ্বারা নির্বাচিত, তো এই তিনটার মধ্যে শুধু এই মানুষের জন্যের মধ্যে ভেজাল কেন? মানে মানুষের জন্য, এই জন্য যে মানুষের জন্য আসলে কতটুক হবে এইটাই, মানে এই সিলিংটা যদি তৈরি করা যায়, বা এই সিলিং সব জায়গায় আছে, এই গণতন্ত্রের সিলিংহীন না। ওদের সিলিং হলো ঐতিহ্য, হ্যান ত্যান। মানুষের কতটুক জন্য, মানুষের জন্য এটা কে নির্ধারণ করবে? তো মুসলিমরা যদি ইসলামে তো নির্ধারণ করা আছে মানুষের জন্য কতটুক, এটা ভাষা বলতে হয় না। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়া কি, যে আল্লাহু আকবার বলে জবাই না করলে সেটা খাওয়া হারাম। কিন্তু একজন মুসলমান তিনি আল্লাহু আকবার বলছে কিনা আপনি যাচাই, আপনি গরু গোশত খান যাচাই করেন আল্লাহ বলছে কিনা, কিন্তু আমরা ধরে নিই সে বলছে। এখন একজন মুসলমান সে গণতন্ত্রকে ইউজ করতেছে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করতেছে, ওটা আমি ধরে নেবো কেন? অথচ সেই মুসলমান আল্লাহু আকবার বলে সেজদা দেয়, হজ করে, তারাবি পরে, রোজা গিয়ে কান্দে, আর সবাই গদরে কান্নাকানি করে, সেই লোকটা আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, এটা আমি জোর করে ধরে নেবো কেন? এটা গণতন্ত্রের বিষয় আমার যে চিন্তা, আমার মনে হয় যে এটা অকার্যকর একটা জিনিস। এটা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হয়। ভাই, গণতন্ত্র অকার্যকর না, এটা বলি, কিন্তু পৃথিবীকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এটা সত্যিকার অর্থে গণতন্ত্র এনে দিছে। এবং আমাদের খেলাফতে ইসলামী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, সেটা ইসলামী ঐতিহ্য। ইসলামী বিশ্বে এটা কি ইসলামী ঐতিহ্য সেটা হয় নাই। না, আমি ইসলামী বিশ্বের কথা বলতেছি। ইসলামী বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই তো, সেজন্য সেটা সমস্যাটা। আর বাংলাদেশে দেখেন না, ক্ষমতা হস্তান্তর স্বাভাবিকভাবে হইলে আছে 24 লাগে। এটা কি সম্ভব? হয়েছে তো, মিশরে হলো না কেন? না, মুসলিম বিশ্বে হয় না সেটা, কিন্তু বহির্বিশ্বে বা মুসলমান বিশ্বের বাইরে এটা গণতন্ত্র, এটা হস্তান্তর কেন্দ্রিক রক্তপাতকে বন্ধ করতে পারে, বন্ধ করতে। কিন্তু এইটা মানে এটার তো এটার ব্যবহার কি যেভাবে আপনি আমি ব্যাখ্যা করব এভাবে করা যায়? এটা পশ্চিমারা দিচ্ছে না। পশ্চিমারা এখন যে জিনিস পশ্চিমারা না দিলে হয় না, ওই জিনিস ভালো হলেও ভাই পশ্চিমারা দেন গণতন্ত্র না, পশ্চিমারা না দেবে না আমাদের বাতাসও দূষিত, পশ্চিমারা দেন বলে অনেক কিছুই হয় না। তো সেজন্য শুধু গণতন্ত্র দোষটা কাজ নেই। আমরা যদি বাংলাদেশে বা মুসলিম বিশ্বে যদি গণতন্ত্র থাকতো, তাহলে নিশ্চিত থাকেন ইসরায়েলের, ফিলিস্তিনের অবস্থা হয় না। আমরা শাসকদেরকে প্রেশারাইজ করতে পারতাম। আজকে আমরা আরবের শাসককে প্রেশারাইজ করতে পারি, রাজতন্ত্রই তো দেশ তৈরি করছে। আরবের সব শাসকরা মিলে দাঁড়াইতো, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইতো, সব মুসলমান মরে যেতাম, যাইতাম, সমস্যা কি? কিন্তু সেটা তো হচ্ছে না, সবাই আমরা আরামে আছি, এই ফিলিস্তিনের মার খাচ্ছে কেন? তাদের গণতন্ত্র না থাকার কারণে শাসকদের আমরা প্রেশারাইজ করতে পারি না। এগুলো নিয়ে আরো আলাপ আমরা ইনশাআল্লাহ করব। বিশেষ করে আমি বলছিও বেশ কয়েক জায়গায় এই আলাপটা, যে যদি আজকে জর্দান, সৌদি আরব, মিশর, সিরিয়া এগুলাতে সত্যিকার অর্থে গণতন্ত্র, মানে সত্যিকার অর্থে বলতে অন্তত হাসিনার আমলের গণতন্ত্রও থাকতো, তাহলে হয়তো সেখানে গাজার এই অবস্থা হতো না। কারণ হাসিনা যতই খারাপ হোক, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাহস করে নাই। মানে কোনো যে রাষ্ট্রগুলোতে প্রতিবাদ বেশি হয়েছে, এগুলো সবগুলো গণতান্ত্রিক রাষ্ট্র। এই ইস্যুতে তো আরবের সরকার পড়ে যাওয়ার কথা। অবশ্যই, মানে এটা তো সরকার তো পড়তেছে না। সবচেয়ে বাজে যে শাসক মুসলিম বিশ্বের, মানে তথাকথিত গণতন্ত্রে, তারাও সাহস করে না। কিন্তু রাজতান্ত্রিক গুলো যখন মন চাচ্ছে করে ফেলতেছে।